দেখেন, দীর্ঘদিন অপেক্ষার পর আমাদের ক্রিকেট একটা উন্নয়নের ধারায় ঢুকছে, এরকম একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। কারণ আমাদের ওয়ানডে দলটা আগে থেকেই একটা ধারাবাহিকতার মধ্যে ছিল। এটাকে আমি বলি যে ওয়ানডেতে আমরা রেডিমেড একটা অবস্থায় আছি। আমাদের টি-20 দলটা নিয়ে আশাবাদী হওয়ার খুব সুযোগ আছে, কারণ এক ঝাঁক তরুণ টি-20 খেলার জন্য প্রায় তৈরি। এই ইন্ডিয়ার বিপক্ষে সিরিজেই আমি যতদূর বুঝতেছি 2-3 জনকে আপনারা দেখতে পাবেন যারা একদম পিচ্ছি পোলাপান, এরা টি-20 দলে ঢুকবে। হয়তো শুরুতেই এফেক্ট ফেলবে না বা ফেলবে, কিন্তু একটা নতুন ধারায় আমরা যেতে যাচ্ছি। সবচেয়ে আশার খবর হচ্ছে যে আমরা টেস্টে লড়াই করতে প্রস্তুত হচ্ছি। আমরা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইট ওয়াশ করে আসছি। অনেকে ভাবতেছেন যে এই রেজাল্টটা দেখেই আমরা বলতেছি, কিন্তু না, যে ফ্যাশনের সঙ্গে আমরা ওই ম্যাচটা খেলছি তাতে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে টেস্ট ক্রিকেটটাও আমরা খেলতে শিখে গেছি। তো এরকম একটা সময়ে আমাদের সমস্ত আলোচনা কেন্দ্রীভূত হওয়া দরকার ছিল আমাদের ক্রিকেটের উন্নয়ন নিয়ে। আমাদের এখন আলোচনা করার কথা ছিল যে মাঠের ক্রিকেটে আমরা কি কি করলে ভালো করব, কোন কোন জায়গায় আমাদের দুর্বলতা আছে, কোন কোন জায়গায় আমাদের নতুন খেলোয়াড় নিতে হবে, আমাদের উইকেটে কি ডেভেলপমেন্ট দরকার, আমাদের ঘরোয়া ক্রিকেটে কি ডেভেলপমেন্ট দরকার, আমাদের বিপিএল কিভাবে ঢেলে সাজাতে হবে, এ নিয়ে আমাদের ফোকাস করার কথা ছিল। এবং সেই জায়গাটা আমাদের একটা বড় সম্পদ হওয়ার কথা আমাদের যে সিনিয়র ক্রিকেটাররা, সেটা একদম শুরু থেকে ধরেন আমি যদি বলি রকিবুল ভাইদের থেকে শুরু করে সদ্য সিনিয়র যারা হয়েছেন, সদ্য অবসরে গেছেন, তাদের পর্যন্ত সবাইকে অবদান রাখতে হবে। এবং মানে মত দল সব নির্বিশেষে যার কাছ থেকে যা নেওয়ার আছে। ধরেন আমাদের দেশে ক্রিকেট আইন রকিবুল ভাইয়ের চেয়ে ভালো কেউ বোঝে না। আমাদের দেশে ক্রিকেট মানে টেকনিক্যালি ক্রিকেট লিপু বাচ্চা কেউ ভালো বোঝে না। তো ফারুক বাচ্চা ভালো কেউ বোঝে না, আপনার খেলোয়াড় বাছাই কেউ বোঝে না। তো ফাহিম বাচ্চা ভালো ক্রিকেটার তৈরি করার ব্যাপারটা কেউ বোঝে না। এই যে এদের সব সুযোগ সুবিধা, একই সঙ্গে সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, রিয়াদ যারা যাচ্ছি করছেন বা প্রায় চলে গেছেন, তাদের থেকেও আউটপুটটা নিতে হবে, নিয়ে আমাদের এগোতে হবে। এরকম একটা সময় আমরা ছিলাম। কিন্তু সেই সময়টায় আমরা দুঃখজনকভাবে দেখতেছি যে গত 4-5 বছর ধরেই এই জিনিসটা চলে আসতেছে। ইদানিং এই জিনিসটা খুব নোংরা একটা আকার ধারণ করছে। সেটা হচ্ছে সাকিব তামিম বিরোধটা একটা নোংরামির পর্যায়ে চলে গেছে। আমি বলতেছি না যে সাকিব তামিম পরস্পরের বিপক্ষে নোংরামি করতেছেন, আমি তো তাদের সঙ্গে এই বিষয়ে কথাও বলিনি বা জানিও না যে তারা নিজেরা কি ভাবেন এগুলো নিয়ে। কিন্তু রিয়েলিটি হচ্ছে যে এখন সোশ্যাল মিডিয়া খুললেই আমরা এই এক দল ভক্ত অন্য দলকে আক্রমণ করে কথা বলছেন এবং বিভিন্ন নোংরা তথ্য ছড়াচ্ছেন, নোংরা বিভিন্ন জিনিসপত্র ফেসবুকে ছড়ানো হচ্ছে। তো এই জিনিসটা যেটা করে যে আমাদের যে জায়গাটা যাওয়ার কথা ছিল সেই জায়গা থেকে ফোকাস নাড়ায় দেয়। তো কি ধরনের নোংরামি হচ্ছে তার সাম্প্রতিক মানে একবারে গত 2-3 দিনের দুটো ঘটনা। প্রথমত হচ্ছে আমরা শুনতে পেলাম যে সাকিব যখন সারেতে খেলতে গেলেন তখন তামিম বা তামিমের পক্ষের কেউ একজন সারেতে নাকি মেইল করে বলছে যে সাকিব হত্যা মামলার আসামি, তারে আপনারা দলে নিয়েন না। অভিযোগ হিসেবে এটা খুবই গুরুতর, খুবই গুরুতর। প্রথমে এটা শুনে একটা ক্ষোভ তৈরি হয়েছে, স্বাভাবিকভাবে সাকিব ভক্তরা প্রচন্ড ক্ষুব্ধ রিপ্লাই দিয়েছেন। কিন্তু পরে এটা নিয়ে আমি গতকালকে দেখলাম আমার সাবেক বস MM কায়সার উনি একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করছেন। অভিযোগটা খানিকটা সত্য যে সাকিব ইয়েতে যাচ্ছেন, সারেতে যাচ্ছেন, সেই সময় সাকিবের এই ব্যাকগ্রাউন্ড উল্লেখ করে একটা মেইল সেখানে করা হয়েছে। কিন্তু ওইটা এমন না যে তামিম করছেন বা তামিম কাউকে করতে বলছেন। অন্তত রিপোর্টটা পড়ে আমার যেটা মনে হয়েছে যে তামিমের বন্ধু স্থানীয় একজন রিপোর্টার মিনহাস, ও আমাদেরও ঘনিষ্ঠ মানুষ, ও স্যারের কাছে জিজ্ঞেস করছে যে তার এই যে বাংলাদেশে যে ঘটনাবলী ঘটছে এটার কোনো প্রভাব তোমাদের ইয়েতে পড়বে কিনা। এখন কথা হচ্ছে এটাকে খুব নির্দোষভাবে দেখার সুযোগ আছে। মিনহাস তো পেশায় একজন রিপোর্টার, সে যে কোনো বিষয়ে কৌতূহল হলে যে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারে, সে স্যারের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতেই পারে, তার একটা অ্যানাদার অ্যাঙ্গেল রিপোর্ট হতে পারে। রিপোর্টের জন্য আমি যে কোনো জায়গায় নক করতে পারি। সেখানে কথা হচ্ছে কোনো কুৎসা রটাইনি, আমি কোনো অভিযোগ করিনি, আমি জাস্ট জানতে চাইছি যে এইটার কোনো প্রভাব তোমাদের উপর পড়বে কিনা। ফলে মিনাজের দিক থেকে এটা যথেষ্ট ফেয়ার একটা কাজ। কিন্তু কথা হচ্ছে যে এখানে তো মানুষ 2-2 4 মিলাচ্ছে। মিনাজ তো তামিমের খুব ঘনিষ্ঠ বন্ধু,
মিনহাজ সাংবাদিক হওয়ার আগে থেকেই তামিমের ঘনিষ্ঠ বন্ধু, ফলে এবং তামিমের আবার সে এজেন্টও বটে। ফলে মিনহাজের যে কোনো কর্মকাণ্ডের দায় গিয়ে তামিমের ঘাড়ে পড়ে। মনে হয় যে এরকম একটা, মানে বাঙালি তো খুব ষড়যন্ত্র প্রিয় জাতি, ফলে মনে হয় যে এটা বোধহয় তামিম মিনহাজরে বলছে যে তুই স্যারের এই খোঁচাটা দে, খোঁচাটা দিলে সাকিব বোধহয় খেলতে পারবে না। আসলে কি ব্যাপারটা এরকম? তামিম বোকা নাকি মিনহাজ বোকা, নাকি সারে বোকা, নাকি সাকিব বোকা? কেউ তো বোকা না, প্রত্যেকে ম্যাচিউরড এবং প্রত্যেকে প্রফেশনাল। মিনহাজ একটু বললো আর সারে সেটা শুনে সাকিবরে মাঠে নামাবে না, এত পাগলামি মনে হয়? এই ব্যাপার নিয়ে এত উচ্চকণ্ঠ আর কি আছে? মিনহাজ মেইল করছে, করুক না, সে মিনহাজ তো প্রকাশ্যে সেটা স্বীকার করতেছে যে আমি মেইল করছি, আমি স্যারেতে মেইল করছি। বরং যেটা বলা হচ্ছিল যে আমি স্টিভ রোডসে মেইল করছি, স্টিভ রোডস তো স্যারের কেউ না, আমি তারে কেন মেইল করবো? ফলে মিনহাজের পক্ষে যথেষ্ট যুক্তি আছে। আবার আমি এটা মনে করি, মানে এই জায়গাটা একটু সংযোজন করি যে মিনহাজের, হয়তো এটা আমি মিনহাজকে ব্যক্তিগতভাবেও বলবো, মিনহাজের একটু মানে সচেতন থাকা উচিত ছিল। অ্যাজ তার আরেকটা পরিচয় আছে, তামিমের ফ্রেন্ড এবং এজেন্ট। ফলে এই মুহূর্তে সাকিব তামিম নিয়ে যা যা চলতেছে অবস্থায় এই হত্যা মামলার উল্লেখ করে সারেতে মেইল করে জানতে চাওয়াটা অন্য রূপ ধারণ করতে পারে, এটা তার বোঝা উচিত ছিল। এতে কিন্তু ক্ষতি যতটুকু হয়েছে মিনহাজ এবং তামিমেরই হয়েছে, সাকিবের কোনো ক্ষতি হয় নাই। ফলে আমি ওদের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি মনে করি মিনহাজ আরো সচেতন হতে পারতো। না হলেও সে যে কোনো অন্যায় করছে এ কথা কিন্তু আমি বলতেছি না। আবারও বলি, রিপোর্টার হিসাবে হি হ্যাজ এভরি রাইটস টু ডু দিস। ফলে এটা নিয়ে নোংরামি করার কোনো সুযোগ নাই। এটা গেল একটা চ্যাপ্টার। এটা আপনারা আমার ধারণা ক্লিয়ার হইতে পারছেন যে এটার ভিতরে কোনো অসাধুতা নাই, কোনো নাই, শুধু একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এবার কিন্তু একই সঙ্গে বলি এই ভুল বোঝাবুঝিটা চাইলে এড়ানো যেত। এবার আসি, গতকাল রাত থেকে দেখতেছি যে সাকিবের নামে দীপক আগারওয়াল একটা মেইল করছেন আইসিসিতে, সেই মেইলটার স্ক্রিনশট ফাঁস হচ্ছে। এমন একটা ভঙ্গিতে জিনিসটা ছড়ানো হচ্ছে, ব্যাপারটা গত পরশু করছে, গতকালকে এটা লিক হচ্ছে। ব্যাপারটা মোটেও তা না রে ভাই। এই মেইলটা সেই মেইল কিনা আমি জানি না, মানে আমি তো আইসিসিতে দীপক আগারওয়াল অরিজিনালি কি মেইল করছিল সেটা দেখি নাই। ফলে আমার পক্ষে সাক্ষী দেওয়া সম্ভব হচ্ছে না যে দীপক আগারওয়ালের এই সেই মেইলটাই। আজকাল ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া কিচ্ছু দেখে বিশ্বাস করার কোনো উপায় নাই, এটা এডিটেড হইতে পারে, এডিটেড না হলেও কোনো সমস্যা নেই। আমি আপনাকে বলি এই পুরো ব্যাপারটা হচ্ছে দীপক আগারওয়ালের সঙ্গে সাকিবের যোগাযোগ নিয়ে সাকিব আইসিসি ব্যাপক তদন্ত করে, ব্যাপকতর তদন্ত করে। এটা নিয়ে আইসিসি ঢাকায় এসে বহুবার সাকিবের ইন্টারভিউ নিয়েছে, এই বিষয়ে বিসিবির লোকজনের ইন্টারভিউ নেওয়া হয়েছে, সংশ্লিষ্ট ক্রিকেটারদের যাদের নাম আসতেছে তাদের সঙ্গে আইসিসি কথা বলছে, বলে টোলে তারা একটা ত্রুটি সাকিবের খুঁজে পাইছে যে সাকিব সময় মতো জিনিসটা আইসিসিকে জানায় নেয়। কিন্তু সাকিব কোনো জুয়ারির প্রস্তাব গ্রহণ করছে বা কোনো জুয়ারিকে কোনো তথ্য দিচ্ছে এই জাতীয় কোনো অভিযোগ আইসিসি তার বিপক্ষে আনে নাই। আপনাদের বিশ্বাস না হয় আপনারা আইসিসির সেই যে তদন্ত রিপোর্ট সেটা খুবই অ্যাভেলেবেল, আইসিসির ওয়েবসাইটে ঢুকতে পারেন, ওয়েবসাইটে ঢুকে তদন্ত রিপোর্টটা ডাউনলোড করতে পারেন। যদিও এটা ইংরেজিতে লেখা এবং ধাউস একটা রিপোর্ট, বিশাল বিশাল একটা তদন্ত রিপোর্ট, এটার সঙ্গে অনেক বড় পর্যবেক্ষণ আছে, অমুক আছে তমুক আছে, পড়ে দেখতে পারেন ভাই। সাকিবের বিপক্ষে অভিযোগটা ছোট একটা জায়গায় লেখা আছে, কতগুলো ধারায় অভিযোগ, ওখানে পরিষ্কার বলা আছে যে সাকিবের বিপক্ষে কি কি অভিযোগ, যে সে আসলে বিসিবি এবং আইসিসির আকসুকে জানাইতে ব্যর্থ হয়েছে যে তার সঙ্গে একজন জুয়ারি যোগাযোগ করছিল। এছাড়া তার বিপক্ষে কোনো অভিযোগ নাই। সাকিব কোনো রকম অন্যায় করছে, মানে আমরা যেটাকে অন্যায় মনে করি যে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত বা ফিক্সিং এর সঙ্গে জড়িত বা কোনো দলীয় ইনফরমেশন পাস করা, এগুলো সে করে নাই, এগুলো করে নাই, কোনোভাবে এটা তদন্ত করে বের করা যায় নাই। আইসিসি এটা নিয়ে বিশাল তদন্ত করছে। তো তার বিপক্ষে আরেকটা অভিযোগ ছিল যে সে তদন্তে সহায়তা করছে, কিন্তু সে আগারওয়ালের সঙ্গে যে মেসেজ চালাচালি করছে তার কিছু মেসেজ ডিলিটেড। তো এটাও একটা, এবং এই জন্যই সে কিন্তু বড় শাস্তিটা পাইছে যে এই মেসেজগুলোতে কি ছিল এটা তার আইসিসিকে কেন দেখায় নাই। মজার ব্যাপার হচ্ছে সে ডিলিট করলো এই মেসেজগুলো দীপক আগারওয়ালের সেটে ছিল, এবং দীপক আগারওয়ালের সেই সেট আইসিসি উদ্ধার করছিল। আইসিসি উদ্ধার করে ওই এন্ডে থেকে আইসিসি পড়তে পারছে যে মেসেজগুলোতে কি ছিল, তাতেও কোথাও সাকিবের এগেনস্টে কোনো কিছু পাওয়া যায় না। সাকিব হয়তো ভয়ে মেসেজগুলো ডিলিট করে দিয়েছিল যে এর শালার সঙ্গে যোগাযোগ রাখলে আমি তো বিপদে পড়বো। ভাই দেখেন এইটা আমরাও করি, মানে
যদিও এদের প্রচুর ট্রেনিং দেওয়া হয়, প্রচুর সেশন করা হয় যে কেউ যোগাযোগ করলে আকসুকে জানাতে হবে, কিন্তু অনেক সময় আমরাও করি যে কেউ একজন কোনো একটা অপরাধের প্রস্তাব দিচ্ছে, ঠিক আছে আমি করব না, কিন্তু তাক কাউরে জানায় কে বাড়তি বেজাল করে। আর সাকিব হচ্ছে ওই যে ইন্ট্রোগেশন অমুক তমুক এসব ব্যাপারে খুব বিরক্তি বোধ করে, ফলে ভাবছে যে যেই মুহূর্তে আমি জানাবো আবার 2 দিন দুবাই যাও, 3 দিন ওদের লোক আসবে, এসে জিজ্ঞেস করবে কি বলছে কেন বলছে অমুক তমুক, বেজাল বাদ দেয় আমিই ডিলিট করে দিচ্ছি, এর আর কোনো ইয়ে নেই। কিন্তু জিনিসটা যে দীপক আগরওয়াল থেকে আইসিসিতে যাবে এটা হয়তো বুঝতে পারে। যাই হোক, আমি সাকিবের ছাপাই যাচ্ছি না, যেটুকু ভুল করছে সেজন্য তো সে 1 বছর নিষিদ্ধ ছিল। এখন 2024 সালে আসা এই জিনিস ছড়ানোর কি মানে আছে? এই জিনিস ছড়া কি বোঝাতে চাওয়া হচ্ছে? যে সাকিব নতুন করে ক্রাইম করছে, সাকিবের বিপক্ষে দীপক আগরওয়াল নতুন করে অভিযোগ করছে, এই ফাজলামোর কথা এখন নতুন করে ছড়ানো হচ্ছে। এতে লাভটা কি হচ্ছে? কে ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে, আমি কিচ্ছু বুঝতেছি না। আমি শুধু বুঝতেছি যে কাজটা ঠিক হচ্ছে না। দেখেন, সাকিবের পক্ষে বলার কোনো সুযোগই নাই, কারোরই নাই। সাকিব যদি কোনো ক্রাইম করে থাকে শেয়ার বাজারে বা স্বর্ণ ব্যবসায়, তাহলে তার শাস্তি হবে। দেশে তো আইন আছে, শৃঙ্খলা আছে, নতুন একটা বিপ্লবী সরকার আছে, তারা কিচ্ছুতেই তো নিশ্চয়ই ছাড় দেবে না। সেই সঙ্গে একই জিনিস মাথায় রাখতে হবে যে সাকিব বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। সাকিব এই 2 দিন আগেও সারের হয়ে খেলতে নেয় না, যে বোলিংটা করছে, আপনি জাস্ট একটু বোলিংটা দেখেন। সাকিবের এই জিনিসটা আপনি খেলোয়াড় হিসাবে কতদিন নেবেন সেটা আলাদা কথা, কিন্তু সাকিবের এই জিনিসটা এক্সপার্ট হিসাবে আপনি নতুন প্রজন্মের ভিতরে দিতে চাইবেন না? সাকিবের এই এক্সপার্টাইজ, সাকিব থাকুক না জেলে, আপনি জেলে সেশনের জন্য তরুণ স্পিনারদের পাঠাবেন, যে জেলে যেয়ে শিখে আয় সাকিবের কাছ থেকে। দুনিয়ায় কত কিংবদন্তি লোকেরা জেলে থাকে না, জেলের থেকে তার এক্সপার্টাইজ নেওয়া হয় না, কি হয় তাতে? তার জন্য তার গায়ে কাদা ছড়ার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। দেখেন, সোজা কথা, আমরা সাকিব তামিম নিয়ে এই নোংরামি আর দেখতে চাই না। একটু নিষ্ঠুর করে বললে সাকিব তামিম মাশরাফি মুশফিক রিয়াদ অধ্যায় প্রায় শেষ। এই চ্যাপ্টার থেকে আমাদের এখন সামনে আগানোর সময় চলে আসছে। 2007 সালে বা 2006 সালে এরা শুরু করছিল, 2007 থেকে 2015 পর্যন্ত এরা বাংলাদেশকে একটা নতুন উচ্চতায় নিয়ে গেছে। সেখান থেকে বলি 2015 থেকে 2024 আমরা একটা স্থবিরতার মধ্যে কাটাইছি। টুকটাক অ্যাচিভমেন্ট থাকলেও ধারাবাহিক উন্নতি হয় নাই, কারণ পরের জেনারেশন সৌম্য, লিটন, মুস্তাফিজরা সেইভাবে দায়িত্ব নিতে পারে নাই। পরের জেনারেশনের যে আরেক ধাপ আগানোর কথা ছিল, সেই জায়গাটা আমাদের একটা জেনারেশন গ্যাপ হয়ে গেছে। এখন আমাদের তাকাতে হচ্ছে আকবরদের দিকে, মানে ওই 2020 আন্ডার-19 দলটার দিকে, বা তারপরে জিসানদের দিকে। কেন? এই প্রজন্মটা এসে যাতে আমাদের উদ্ধার করে। অলরেডি আমরা রিশাদ বা এদের থেকে দেখতেছি, বা এই যে নাহিদ রানা, হাসান, এদের থেকে দেখতেছি যে দে ক্যান ডু, তারা আমাদেরকে আরেক ধাপ নিয়ে আগায় নিয়ে যাইতে পারে। ফলে এখন আমাদের খেলোয়াড় হিসাবে এই 5 জনের দিকে ফিরে তাকানোর খুব বেশি দরকার নাই। হ্যাঁ, মুশফিক গত টেস্টেও 191 রানের ইনিংস খেলেছে, সেজন্য মুশফিকের হয়তো আর কিছুদিন আমরা মুশফিকের ব্যাটিংটা নিব, রিয়াদের ব্যাটিংটা নিব টি-20-তে লিমিটেড ওভারে। এমনকি তামিম যদি ফিট এনাফ থাকেন, তামিমের টেস্টে এখনো দরকার আছে। টেস্টে তামিমের কাছাকাছি কোনো ওপেনার আমাদের নাই। আমি তো মনে করি যে যদি তামিম সুন্দর ফিট থাকতেন, যদিও জানি যে এই মুহূর্তে উনি ফিট নাই এবং টেস্ট খেলার মতো অবস্থায় নাই, কিন্তু যদি থাকতেন তাহলে ইন্ডিয়া সিরিজেই তামিমকে দরকার ছিল। কারণ আমাদের টপ অর্ডার একটা ভঙ্গুর অবস্থায় আছে। টেস্টে দেখেন রেগুলার আমরা 3-4 উইকেট পড়ার পর থেকে খেলা শুরু করতেছি, তো এই জিনিসটা তো রেগুলার চলতে পারে না। টেস্টের তামিমকে খুবই দরকার ছিল। এই যে এত আলোচনা, এত কথা, এইটা গত 3-4 মাস ধরে কি দরকার ছিল? দরকার ছিল তামিমকে বলা যে আপনি সবকিছু বন্ধ করেন, সব আলোচনা বন্ধ করে আপনি পাকিস্তান এবং ইন্ডিয়া সিরিজের টেস্টের জন্য রেডি হন। টেস্টে আমাদের ওপেনার লাগবে, জয় বা সাদমান যে কেউ একজন এক প্রান্তে থাকবে, আর এক প্রান্তে তামিম থাকবে। এই তো ফলে তামিমের কাছ থেকে টেস্টে কিছু পাওয়া যেতে পারে, ওয়ানডেতে কিছু পাওয়া যেতে পারে, কিন্তু সেটা লম্বা মেয়াদে না, আর 6 মাস 1 বছর, তারপরে এরা ফুরায় যাবে। এর মধ্যে হয়তো সাকিব আরো বেশ কিছুদিন সার্ভিস দিবে। যদিও আমি লাস্ট কিছুদিন আগে ভাবছিলাম যে সাকিবও প্রায় ফুরায় গেছে, কিন্তু ইংলিশ কন্ডিশনে সে যে বোলিং করলো, মানে ব্যাটসম্যান সাকিবের কথা ভুলে যান। ব্যাটসম্যান সাকিব ফিরবে কিনা আমি জানি না, কিন্তু শুধু বোলার সাকিবও যদি পারফর্ম করে যায় তাও আমাদের জন্য বিরাট ব্যাপার। ওই মানের বোলারও আমাদের নাই। ফলে সাকিব যদি শুধু বোলার হিসাবে খেলে, সেক্ষেত্রেও সাকিবকে আমরা আরো বেশ কিছুদিন পাবো। তারপরে কথা বলতেছি বারবার যে বেশ কিছুদিন মানে কত, 20 বছর? তা তো না, বড় জোরে 1 বছর 2 বছর। তারপরে আমাদের কি হবে? তারপরে আমাদেরকে সামনে এগোতে হবে। সেই সামনে এগোনোটার কাজটা করবে তরুণরা, এবং তাদেরকে জ্ঞান বুদ্ধি নানা রকম দিয়ে, সেই আবার বলি রকিবুল ভাই থেকে শুরু করে তামিমরা, এরা সবাই নানা রকম এফোর্ট দিবে। তামিম বোর্ডে এসে পারুক বা খেলোয়াড় হিসেবে পারুক
বা বিশেষজ্ঞ হিসেবে পারুক, এমনকি ধারাভাষ্য কক্ষে হলেও, ধারাভাষ্য কক্ষে আতার ভাই যখন কথা বলে ওটাতে উপকার হয় না? উপকার হয়। ফলে তামিম ধারাভাষ্য কক্ষে কথা বলবে, সেখান থেকেও আমরা আমাদের ব্যাটসম্যানরা উপকৃত হবে। সাকিব খেলোয়াড়দের সঙ্গে শুধু কথা বলবে, তাদেরকে একটু গ্রিপটা দেখায় দিবে, বলের গ্রিপটা একটু, ফিঙ্গার পজিশনটা দেখা দিবে, তাতেই অনেক উপকার হবে। মাশরাফি এসে ওদের সামনে শুধু দুটো উৎসাহমূলক কথা বলবে, তাতেও অনেক উপকার হবে। মুশফিক শুধু দেখাবে যে আমার লাইফ স্টাইলটা এই ছিল, আমি সকাল ভোর থেকে রাত পর্যন্ত এই করতাম, তোরাও তাই করিস, এইতেই আমাদের দল দাঁড়া যাবে। রিয়াদ এসে বলবে যে দিস ইজ কল্ড অনেস্টি, আমি আমার লাইফটা এইরকম ভাবে কাটাইছি, আমি সবসময় সৃষ্টিকর্তা এবং ইয়ের প্রতি, নীতির প্রতি এইভাবে অবিচল থাকছি, তোমরাও তাই থাকো, তোমাদের নীতি যেন দৃঢ় থাকে। তো এই লোকগুলোর কাছ থেকে তো কিছু, সবার কিছু নেওয়ার আছে, সেই জায়গাটায় যাই আমরা। দয়া করে এগুলো বন্ধ করেন যারা করতেছেন। আমি জানি আপনারা ক্রিকেট ভালোবাসেন। সাকিবিয়ান তামিমিয়ান হওয়ার জন্য আপনাদের জন্ম হয় নাই, আপনাদের জন্ম হয়েছে বাংলাদেশের জন্য। বাংলাদেশকে কিভাবে আগানো যায় সেটা ভাবেন, কারোর ইয়ান হয়েন না। দেখেন, আমি খুব দ্রুত একটা পর্ব করবো যে উই নিড হিরোস, আমাদের হিরো পাইতে হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু এই জায়গায় আমাদের একটু সতর্ক থাকতে হবে। যে ভুলটা আমরা সবাই করছি, ইনক্লুডিং মি, আমরা সবাই করছি, আমরা হিরো বানায় তার পূজা করছি। পূজা করব না, কিন্তু আমাদের হিরো দরকার। সেই হিরো আসেন আমরা নতুনদের মধ্যে খোঁজ করি, এবং এই যারা আমাদেরকে এতদিন দিয়ে গেছেন তাদেরকে আমরা প্রচন্ড শ্রদ্ধার সঙ্গে বলি, জাস্ট আপনাদের যা যা করণীয় দলের জন্য, দেশের জন্য, তাই করেন। দয়া করে এই নোংরামিটা বন্ধ করেন, একজন আরেকজনের দিকে কাদা ছেড়েন না। তামিমের গায়ে কাদা ছুড়লে সেটাও বাংলাদেশের গায়ে লাগে, সাকিবের গায়ে কাদা ছুড়লে সেটাও বাংলাদেশের গায়ে লাগে। সহজ ব্যাপার। আপনি যখন বিদেশের কাউকে বলেন যে সাকিব জানেন একটা অন্যায় করছে, সেভাবে ও বাংলাদেশের সাকিব। তামিম জানেন একটা অন্যায় করছে, সেভাবে ও বাংলাদেশের তামিম। সে কিন্তু ওইটারে রাশিয়ান তামিম ভাবে না, বা আমেরিকান সাকিব ভাবে না, সে ওটা বাংলাদেশেরই ভাবে। ফলে লজ্জা দিতে গিয়ে নিজে লজ্জা পাওয়া তো ঠিক হবে না। ফলে এই নোংরামিটা আমরা বন্ধ করি, একটু সামনে তাকাই। সামনে ইন্ডিয়া সিরিজ, মহা গুরুত্বপূর্ণ সিরিজ, বল পরিবর্তন হচ্ছে এখানে। আচ্ছা, এই যে এসজি বল আর ইয়ে বল আর ডিউক বল, কবুরা বল নিয়ে এত কথা হচ্ছে, এগুলো জানতে হবে না? আমরা আজকেই বল নিয়ে একটা কন্টেন্ট করব, বল কি কি সমস্যা করবে, কেন করবে, কিভাবে মানায় নিতে হবে, সেগুলো নিয়ে কথা বলবো। সেইভাবেই আমরা আগায় যাই, ক্রিকেটেই মনটা দেয়, এইটা বদ্ধ থাক। সবাই ভালো থাক।